একদিন ঘুমাইলে মনে হয় যে যদি বিড়াল যদি হাঁটে মনে হয় যে ইয়াসিন আসে। মারি ফেলছেন? মারি বলছে কালকে। ও ভাই, আমার ঘরে ইয়াসিন তার বাহিনী নিয়ে গরু নিয়ে গেছে। রাত্রে যে ঘুমাতে পারবে ওইটা চিন্তা করে মুখ খুলে না, লেখি লাগা আমার মৃত্যু হইতে পারে কিছুদিন ভিতরে। আলীনগরে এমন সিস্টেম, ছিন্নমূলের মেয়ে যদি আলীনগরের সাথে সম্পর্ক আছে এটা যে আসলে পূর্বে কিভাবে দিছে এই জিনিসটা আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। সেখানে কেউ বাড়ি করবে তাকে ট্যাক্স দিয়ে করতে হতো, সেখানে কেউ রাস্তা করবে, কে কোন স্কুলে যাবে, সব কিছু কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছিল। জঙ্গল সলিমপুর চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয়। স্থানীয়দের অনেকের কাছে জায়গাটি এক আতঙ্কের নাম, যেন এক ভিন্ন পৃথিবী, যেখানে পাহাড়ের আড়ালে জন্ম নিয়েছে অসংখ্য অভিযোগ। চাঁদাবাজি, দখল, অপহরণ, গুম খুন, ভয়ভীতি, বিদ্যুৎ ও পানি নিয়ন্ত্রণ। বছরের পর বছর এমন অভিযোগ শুনে এসেছে প্রশাসন। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারাই বলছেন সবই উদ্দেশ্য প্রণোদিত। তাহলে সত্য কোথায়? উত্তর খুঁজতে এবার জঙ্গল সলিমপুরে টিম ক্রাইম এন্ড ফলোয়ার। এই দৃশ্য দিয়ে শুরু আমাদের অনুসন্ধান। ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র লেনদেনের একটি দৃশ্য। স্থানীয়দের দাবি, লাল পাঞ্জাবি পরিহিত অস্ত্র গ্রহণকারী ব্যক্তি আলীনগর ও ছিন্নমূল এলাকার মাঝখানে থাকা একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই রেজাউল। যদিও তার বক্তব্য জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ফারুক সাহেবকে গ্রেফতার করেছিলেন? ফারুকের না, এটা তো যার অস্ত্র থাকে দুজন ব্যক্তি ছিল, দুজনের কাছে দুটো ছিল। ফারুক সাহেব তো সেখানে উপস্থিত ছিলেন, আপনি তাকে কেন অ্যারেস্ট করেন নাই? ফারুক সাহেব তো এটার সাথে জড়িত নয়। ফারুক সাহেব আপনার সঙ্গে কথা বলছেন? না, আমার সাথে ফারুক সাহেবের সাথে কোনো কথা নেই। আপনাকে আমি স্পেসিফিক ফারুক সাহেবের কথা জিজ্ঞেস করছি। জাস্ট আমাকে বলেন ফারুক সাহেব সেখানে ছিল কি ছিল না? আপনি এই ব্যাপারে আমার যে আইজি স্যার আছে ওনার সাথে একটু কথা বললেন, ঠিক আছে? আপনি এ ব্যাপারে কথা বলতে চাচ্ছেন না? আমার একটা ফোন আছে, ফোনে ফালতু আমি একটু কথা বলবি, আপনি স্যারের সাথে কথা বলবেন। ভিডিওটি সত্যি কোনো অপরাধের প্রমাণ কিনা তা তদন্ত সাপেক্ষ। তবে এই ভিডিও আমাদের নিয়ে যায় আরো গভীরে। সেখানে উঠে আসে দুটি প্রভাবশালী গ্রুপের নাম। স্থানীয়দের ভাষায় রোকন গ্রুপ ও ইয়াসিন গ্রুপ। অভিযোগ রয়েছে একসময় জঙ্গল সলিমপুরে কারা প্রবেশ করবে, কারা ব্যবসা করবে, কোথায় বসবাস করবে, এসবও নিয়ন্ত্রণ করত প্রভাবশালী এই চক্র। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। রিপনের গল্প আজও আতঙ্ক হয়ে ঘুরে বেড়ায় পাহাড়ের প্রতিটি আনাচে কানাচে। ছিলেন ইটবালুর ব্যবসায়ী। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল ইয়াসিন। মারা গেছে সেটাও জানি না, বাচ্চা আছে কিনা সেটাও জানি না। আমি অনেক বলছি বলি যে আমার ভাইটাকে দিয়ে দেন। আপনারা যদি বলেন যে আপনার ভাই এই দেশে থাকতে পারবে না, আমি আমার ভাইকে আমি স্টাম্প দিয়ে আনবো, আমার ভাইকে এই দেশে রাখবো না। বলছিল তো, একবার বলে আছে, একবার বলে মেরে ফেলছে, এরকম বলতে। আপনারা কি ইয়াসিন ভাইয়ের সাথে কোনোভাবে কথা বলার চেষ্টা করছেন? না, ওনার ভাইয়ের মাধ্যমে পৌঁছাতে পারতাম, কিন্তু আমাকে যাইতে বলতেছে একা। আমি একটা মহিলা মানুষ, আমার বাচ্চা আছে 3টা, আমি কিভাবে যাব? 1 লাখ টাকা ইয়াসিন বত্তার কাছে নিয়ে আসেন, ইয়াসিন বত্তা আপনার ভাইকে দেখাবে, দিয়ে দিবে না দেখাবে। আমি বলি আমি ভাই জীবিত আছে কিনা, আমি কিভাবে জানবো? দিয়ে দেখার না, দেখতে তো পারবো না, এত টাকা তো দিতে পারবো না। না, আমি বলছিলাম আর কি 10,000 টাকা দিব। উনি বলে 10,000 টাকা, 10-20,000 টাকা উনার হাতের ময়লা। এক পর্যায়ে তাকে পাহাড়ে ডেকে নেওয়া হয়। পরে সেখান থেকেই মারধর করে তাকে নিয়ে যাওয়া হয় আলীনগরের আস্তানায়। সেখান থেকেই আজও নিখোঁজ রিপন। তো এখান থেকে কেন মারামারি করতেছে তা তো জানি না। তো এখান থেকে শুনতেছি মাঝির বহর আলীনগর ইয়াসিনের গ্রুপ করার দানা হতে হাতে তো এটা 3-4 জনের মাধ্যমে মারানোর পরে পিতারা আবার ওই কতুন আলীনগর ইয়াসিনের গ্রুপে গিন সিঞ্জি লই নে পিতারে ওই কাটল তলার তুন ইন্দি গেলে মানুষের তুন খবর পাবে। এখানে এটা ফক্কলে বুঝে দেখিনি আসেন, ফক্কল যেখানে আছে ওই রমজান ফারুক ইতারের গ্রুপের ফক্কলে ধরিয়ে নেই তারে ওই ব্রেকেটের তুন আনিয়ে এটা লাড্ডি ভাই বেড়াইয়ে ঘরগুলো দেখছেন নিচে নামতে, নতুন নতুন ঘর কতগুলা, ওই ঘরগুলা ওরা করতেছিল ওই ইয়াসিনের গ্রুপগুলা নতুন করে।
তো করার পরে এই ঘটনাগুলো ঘটে। আজকে যদি ইয়াসিন যদি অ্যারেস্ট হয়, কালকে দেখবেন যে এখান থেকে যতগুলো বয়েজ আছে সব বাইরেতে আছে, কেউ আর তখন ভয় পাবে না। কিন্তু এখনো মানুষের ভিতরে একটা ভয় আছে যে আমি নিজে আমি আপনাদের সামনে এখানে বসে কথা বলতেছি বা পড়াশোনার সামনে যাচ্ছি, কিন্তু আমি নিজের বাসায় এখনো পর্যন্ত নিজের বউ বাচ্চারা নিয়ে ঘুমাইতে পারিনি ভয়ে। একদিন ঘুমাইলে মনে হয় যে যদি বিড়াল যদি হাঁটে মনে হয় যে ইয়াসিন আসে। আমার এখানে আপনার যেখানে ব্রিজ কাটছে এরপর হয়েছে তো আমার বাসা, তা এখানে যদি আসে ওরা ব্রিজ করে যেতে পারে, আমার ঘর থেকে নিয়ে যেতে কতক্ষণ লাগবে, যার ভয়তে আমি এখনো পর্যন্ত বাসায় থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি কল রেকর্ডও নতুন প্রশ্নের জন্ম দেয়, যেখানে রিপনের ভাগ্য নিয়ে বিভিন্ন দাবি শোনা যায়। তবে এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ক্রাইম অ্যান্ড ফলো আপ। মারি ফেলছেন? মারি বলছে কালকে। ও ভাই, আমি কারে ভাই রাখবো রে? আমার কান দেখি দাম, আমি চলে গেছি ভাই, আমি জানি না। ভাইয়ের মুখে দেখি নাই। তাহির মিয়ার গল্প প্রায় একই রকম। তার অভিযোগ, এক রাতে বাড়িতে হামলা চালিয়ে টাকা দাবি করে ইয়াসিন এবং যাওয়ার সময় লুট করে নিয়ে যায় তার পালিত 11টি গরু। ভয় আর নিরাপত্তাহীনতায় একসময় ভিটেমাটি ছাড়তে বাধ্য হন তাহের। আমার ঘরে ইয়াসিন তার বাহিনী নিয়ে গরু নিয়ে গেছে। ইয়াসিন, হাসান, নূর হোসেন, রমজান, তারপরে যে বন্যা নুর ইসলাম, এরা গরুগুলো প্রথম নিয়ে গেছে। নিয়ে যাইতে সময় আমার বউ ফলেনেরা বলছে কালকে সকালবেলা আমার বাড়ির উত্তর পাশে আরেকটা দোকান আছে বেতুয়া, ওখান থেকে 10 লাখ টাকা দিয়া আমার গরুগুলো আনবো, এই কোনো কারণ নাই। তারপরে আমি রাত্রে বাজির থানা গেছি। বাজির থানা যেয়ে এসআই আবদুল্লাহ ওসি স্যারে দিল যে তুমি এটা তদন্ত করো। এসআই আবদুল্লাহ আমার বাংলা বাজার 3 ঘন্টা বসিয়ে রাখছে। উনি বারবার বলছে যে আপনার গরু আছে তো ঠিক আছে, আপনার গরু নিষেধও ঠিক আছে, কি কারণ বলেন। তো আমি বললাম যে আমার তো কোনো কারণ নেই, আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে আপনি বলেন। ও আমার বলছে না, কেবল শুধু ঘুরাচ্ছে। বছরের পর বছর ধরে এমন অসংখ্য অভিযোগ জমেছে জঙ্গল সলিমপুরে। তবে এখানেই শেষ নয়। স্থানীয়দের দাবি শুধু চাঁদাবাজি নয়, বিদ্যুৎ এবং পানীয় একসময় পরিণত হয়েছিল এসব অপরাধের নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে। ভয় শুধু মানুষের চলাফেরাতেই সীমাবদ্ধ ছিল না। স্থানীয়দের দাবি তাদের ঘরের আলো আর পানির কল পর্যন্ত নিয়ন্ত্রণ হতো অন্যের ইশারায়। কিভাবে করতেন তারা এসব? জঙ্গল সলিমপুর যারা নিয়ন্ত্রণ করেন তাদের ইশারাতেই এখানে রাত থেকে দিন আর দিন থেকে রাত হয়। তাদের কথার বাইরে এখানে একটি গাছের পাতাও নড়ে না। ভাবছেন কিভাবে? চলুন দেখে আসি সে চিত্র। জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ সংযোগ আছে পানির সংযোগও। তবে এসবের নিয়ন্ত্রণ এখানকার লোকজনের হাতেই। অভিযোগ আছে কারসাজি করে সরকারি রেটের বাইরে গ্রাহকদের বেশি বেশি বিল পরিশোধ করতে হয়, যা যায় এখানকার গডফাদারদের পকেটে। স্থানীয়দের দাবি হাতে লেখা বিলের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। একই অভিযোগ পানির ক্ষেত্রেও। পানি সরবরাহ সীমিত হলেও বিল ছিল কয়েক গুণ বেশি। বিল ওদের বেশি বেশি আইয়ে রে। কত বিল? 1600 আইয়ে, 1700 আইয়ে, 2000 আইয়ে, 1300 আইয়ে, 1400 আইয়ে। এত গোড়া দিন কারেন্ট গেছে ওই মাসে 1300 টাকা কারেন্ট বিল এসে। কারেন্ট বিল 1300 টাকা আছে। পানি 800 টাকা বিল। একদিন ভরে একদিন দেয় পানি, একদিন ভরে একদিন দেয়। পানিও কষ্ট করি। আমাকে ইমুট 12 টাকা করি বলে। কারেন্ট নিচে ওই ইয়া থেকে নিচে, এখানে হ্যাঁ ইয়াসিন থেকে কারেন্ট নিচে, এখান থেকে কারেন্ট নিচে। ইয়াসিনের গুরু হইলো মনে করেন এই সাইড থেকে ধরো এদিকে, এটা হলো 1 নাম্বার ইয়াসিনের দায়িত্ব না। এটা এই ইয়াসিন দায়িত্ব হলো ওই থেকে আমি নিচে হইলো এই আচ্ছা 3-4 মাস হয়েছে কারেন্ট নিচে। এর আগে তো মনে করেন আসলে অন্য দায়িত্ব আসলো, এই 3-4 মাস আগে নিচে আমি কারেন্ট। মাসে টাকা দিয়ে মাসে 15 দিন দেয় পানি, 6 টাকা বিল দিই। রাজমিস্ত্রি ইউসুফ, 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। তার ভাষ্য অনুযায়ী একটি উন্নয়ন প্রকল্পে কাজ করার পর তাকে মারধর করে ইয়াসিন বাহিনী। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেননি বলেও অভিযোগ রয়েছে। আজও ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান ইউসুফ। কেন শতকরা 90 জন মুখ খুলবে, কিন্তু রাত্রে যে ঘুমাতে পারবে ওইটা চিন্তা করে মুখ খুলে না। আজকে এই দল, কালকে ওই দল, পরশু এই দল, আমরা ওই পরিস্থিতিতে আছি।
বুঝছেন? দলের কোনো শেষ নাই, ছেলে মেয়ে মানুষ করার কোনো পোক করবো নাই। এখন এখানে কত যেতে আমার ঘরে বিপদ হয়ে গেছে, লেখা হয়ে গেছে এটা 100% 100% লেখি রাখেন, এটা লেখি রাখেন আমার ঘরে আইজক কাইলো এত বড় প্রশাসনের ক্যাম্প ভেঙে দিছে, আবার চিন্তা করেন আমরা তো সাধারণ মানুষ, আমরা কোনো পার্টি করি না, কারো দলের সাথে যায় না, কোনো কিছু যায় না, দিন মজুরি করে ডেলি কাজ আনি না, এরা কাজ আনে আমরা কাজ করি। ডেনে কাজ করছি কি আমার অপরাধ? ডেনে কাজ করছি কি আমার অপরাধ? আমার তো ডেলি করে, আমি না করলে আরেকজন করবে, ওটার জন্য আমার মার খাইতে হয়েছে। তো এখন এটা করতেছে না, আমার দিত না, আরো 10-12 জন এর সাথে লেখি রাখেন আপনারা, মনে হয় উঠতেছে লেখি রাখেন, আমার মৃত্যু হইতে পারে কিছুদিন ভিতরে। পুরো ছিন্নমূল দখল করি, তারপরে আজকে আমাদের এলাকাও দখল হয়ে গেছে। এখন মানে আমাদেরকে এই এলাকা পুরা ওই আমাদের কাগজপত্র উনি জমা নিছে, তারপরে বলছে যে তোমার ছেলে যদি কিছু করে এই রাজনীতিকের ভিতরে থাকলে তোমরা বাইরে যেতে গইব, তোমার এই এই ছিন্নমূল নিয়ে আলীনগরের লগে সম্পর্ক করলে বাইরে যেতে গইব, এরকম সিস্টেম। এখানে কি বলবো, ওই ভালোবাসাও করা যায় না। ওইখানে আলীনগরে এমন সিস্টেম, ছিন্নমূলের মেয়ে যদি আলীনগরের সাথে সম্পর্ক করছে পলট করে দেয়। বিদ্যুৎ বাণিজ্যের অভিযোগ যাচাই করতে আমরা যাই সংশ্লিষ্ট দপ্তরে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও একজন কর্মকর্তা অফ দ্য রেকর্ড নানা অনিয়মের ইঙ্গিত তুলে ধরেন। এটা যে আসলে পূর্বে কিভাবে দিছে এই জিনিসটা আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। এটা যারা ওই সময় দিয়েছে তারা এটা করতে পারবে। আমাদের নিয়ম খতিয়ান, এনআইডি, এভরিথিং সহ এটা অবশ্যই নিয়মের, প্রথম যখন সংযোগ দিয়েছে নিয়ম এর বহির্ভূতভাবেই দেওয়া হয়েছে। এখানে যেমন বিদ্যুৎ বিলের সংযোগগুলোর নাম আছে কি, যেমন ধরেন আপনার ইয়াসিনের নামে সংযোগ আছে কতগুলো আছে, ছিন্নমূল বস্তিবাসী, চট্টগ্রাম ছিন্নমূল বস্তিবাসী, আলীনগর বহুমুখী সমবায় সমিতি, মোশারফ নামে আছে 4টা, ছিন্নমূলের যে এটা 4টা আছে মোশারফের নামে, 22টা মিটার আছে। জমি দখল, অবৈধ বসতি আর সরকারি বিদ্যুতের নামে বাণিজ্য, সব মিলিয়ে জঙ্গল সলিমপুর হয়ে উঠেছে আলাদা এক অঘোষিত ব্যবস্থার নাম, যেখানে সেবার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অবৈধ বিলাদায় এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড। শুধু বিদ্যুৎ নয়, আমাদের অনুসন্ধানে উঠে আসে পাহাড় কেটে প্লট তৈরির অভিযোগও। আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর ভেকু, মাটি কাটার বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এভাবেই পাহাড়কে কেটে সমতলে পরিণত করেছে ইয়াসিন বাহিনী। নিজেই কাগজপত্র তৈরি করে এই সমতল বিক্রি করেছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের কাছে। একদিকে ধ্বংস হয়েছে পাহাড়ি পরিবেশ, অন্যদিকে বেড়েছে পাহাড় ধসের সম্ভাবনাও। স্থানীয়দের দাবি, প্রভাবশালী চক্রের বিরুদ্ধে নানা সময় অভিযোগ দায়ের করলেও রহস্যজনকভাবে এখনও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। দলিলের সূত্র ধরে আমরা খুঁজে পাই কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে। প্রথমে অস্বীকার করলেও পরে অনেকেই পাহাড় কাটা ও জমি বাণিজ্যের বাস্তবতা স্বীকার করেন। কার জায়গা বিক্রি করছেন আপনি? এটা তো আমি করিনি, এটা তো আমার ওই স্বামী মারা গেছে যে উনি করেন। কিন্তু আপনার মৃত স্বামীর সিগনেচার তো এখানে নাই, সিগনেচার তো আপনার। সিগনেচার দিয়েছেন আপনি, বিক্রি করছেন আপনি না, ওইখানে তো ওনারা সিগনেচার দিতে বলে যে এই জন্য। কারা সিগনেচার দিতে বলবে? এখানে তো সভাপতি আপনি, সিগনেচার দিচ্ছেন আপনি। সংগঠনের থেকে আপনি সিগনেচার দিয়ে জায়গাগুলো বিক্রি করছেন, আপনার সিগনেচার আমি আপনাকে দেখাইলাম, বিক্রি করছেন। এটা আপনি ভুল করছেন না ঠিক করছেন? এটা তো ভুল হয়েছে। ওই জায়গা তো পাহাড় ছিল, আপনি মানুষের কাছে পাহাড় কিভাবে বিক্রি করে দেন? পাহাড় কিভাবে আপনার হয়? পাহাড় আমার না ভাই, আমি তো এটা বুঝি না। পাহাড় কাটা, প্লট তৈরি, বিক্রি, নতুন বসতি এবং কিছুদিন পর পুনরায় তা দখলে নিয়ে তাদের উচ্ছেদ করে নতুন গ্রাহকের কাছে বিক্রি, সব মিলিয়ে গড়ে উঠেছিল ভূমিদস্যুতার এক ভয়ঙ্কর বাণিজ্য। অভিযোগের তালিকা দীর্ঘ, কিন্তু প্রশ্ন হলো প্রশাসন কি এসব জানতো না, নাকি কোনো অদৃশ্য কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি? জঙ্গল সলিমপুরের গল্পের শেষ অধ্যায়ে আমরা খুঁজব সেই উত্তর। কি বলছে অভিযুক্তরা আর কি বা বলছে প্রশাসন, চলুন এবার তাই দেখে আসি। অভিযোগের পাহাড় নিয়ে এবার আমরা যাই জেলা প্রশাসকের কার্যালয়ে। সত্যতা স্বীকার করে তিনি জানান, আমরা সকল বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল বাহিনী মিলে আমাদের একটি বড় অভিযান হয় এবং সেখানে যে সন্ত্রাস যে কথা বলা হতো, দ্য স্টেট উইদিন এ স্টেট, সেটিকে আমরা ভেঙে দিয়েছি। সেখানে
ইতিমধ্যেই 2টি ক্যাম্প মানুষের, ওখানে প্রায় 1.5 লক্ষ সাধারণ মানুষ, অসহায় মানুষের বসবাস, তাদের জীবনের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। তার দাবি, অনেক ভুক্তভোগী লিখিত অভিযোগ দিতে সাহস পান না, তবে সম্প্রতি অভিযান পরিচালনা করা হয়েছে এবং পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে। এখানে আসলে শুধু বিদ্যুৎ নয়, এই সন্ত্রাসী গোষ্ঠী সেখানের জমির যে হাত বদল, যে বদল যেটা হতো, ট্রান্সফার যেটা হতো, সেটিও তারা নিয়ন্ত্রণ করত। সেখানে কেউ বাড়ি করবে, তাকে ট্যাক্স দিয়ে করতে হতো। সেখানে কেউ রাস্তা করবে, কে কোন স্কুলে যাবে, সব কিছুই কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছিল। এবং ঠিক একইভাবে তারা বিদ্যুৎকেও একই সিন্ডিকেটে নিয়ে তারা কিন্তু বিদ্যুতের তাদের রেট, এবং এগুলো কিন্তু তাদের রেট অনুযায়ী হতো, দলিল তাদের মতো করে হতো, তাদের অফিস, তাদের সমস্ত কিছু তাদের ম্যানেজমেন্টে ছিল। বিদ্যুতের বিষয়টি নিয়ে সহ আমাদের একটি কোর কমিটি গঠন করা আছে। মূলত জঙ্গল সলিমপুর নিয়ে একটি কমিটি গঠন করা আছে, সেই কমিটির মিটিং আমরা করেছি, সেখানে এই বিষয়টি উঠে এসেছে। এরপরে যেটি ঘটেছে যে এখানে বিদ্যুৎ বিল, বকেয়া বিদ্যুৎ বিল পড়ে আছে, প্রায় 70 লক্ষের মতো বকেয়া বিদ্যুৎ বিল পড়ে আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন সেদিন মিটিংয়ে, সেখানে তদন্ত কমিটি হবে এই বিষয়টিগুলো নিয়ে, নিশ্চয়ই তদন্ত কমিটির পরে ব্যবস্থা হবে। এরপর কথা হয় জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে। জানান, বিভিন্ন অভিযোগ তদন্ত করা হচ্ছে। যৌথ অভিযানে অস্ত্রধারী অনেক সন্দেহভাজনদেরও আটক করা হয়েছে। আপনারা জানেন, গত 8ই মার্চের আগ পর্যন্ত জঙ্গল সলিমপুরের একটা পরিবেশ ছিল, দীর্ঘদিন ধরে একটা বজায় থাকা পরিবেশ। এমনকি আমাদের সাংবাদিক ভাইরাও সেই এলাকায় প্রবেশ করতে নিরাপদ বোধ করতেন না, সাধারণ মানুষ তো দূরের কথা। কিন্তু গত 8ই মার্চ যেই অপারেশনটি পরিচালিত হয়, তার পরবর্তীতে দিন দিন কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে আমরা একেবারে নির্দ্বিধায় বলতে পারি, একজন সাংবাদিক ভাই বা একজন যে কোনো শ্রেণী পেশার মানুষ জঙ্গল সলিমপুরে আপনারা অবাধে প্রবেশ করতে পারেন। এই পরিবেশটি আগে ছিল না। অবশ্যই এটি গত কয়েক মাসে পুলিশ সহ অন্যান্য বাহিনীসমূহ আমরা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি তার একটি ফলাফল। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তা কেটে দেওয়া হয়েছিল। পুলিশ ক্যাম্পেও হামলার ঘটনা ঘটেছে। রাস্তার যে দুর্গমতা, সেটার সুযোগ অপরাধীরা বাড়ি বাড়ি কাজে লাগায়, এবং শহরের এত সন্নিকটে একটি স্থান কিন্তু যেতে বেশ সময় লাগে। এর কারণ হচ্ছে রাস্তা যে দুর্গম সেটা, এবং অপরাধীরা এই দুর্গম রাস্তাটি থাকুক সেটি তারা চায়। তথাপিও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাত্র কয়েকদিন আগে সেই জায়গাটি পরিদর্শন করেছেন, এবং মন্ত্রী মহোদয় খুব নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুতগতিতে রাস্তার কাজ শুরু হয়। এবং আপনারা বর্তমানে দেখবেন যে রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে যদি রাস্তার কাজটি হয়, তাহলে এই এলাকায় যেই অপরাধ নিয়ন্ত্রণ, সেটা আমাদের পক্ষে অনেক সহজ হবে। এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে জনমনে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরও বক্তব্য নেয়ার চেষ্টা করেছি আমরা। রোকন মেম্বারের দেখা মিললেও অধরাই রয়ে গেছেন আরেক অভিযুক্ত ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন। আপনারা ফ্লাও করে প্রচার করতেছেন যে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীর অভয়ারণ্য। আর ভাই, আমি জায়গা তো কিনে লইছি, আমি বসবাস করি এখানে, আমার চাপকাবলার দলিল আছে, আমি কোনো সরকারি খাট জমি থাকি না, আমরা আমাদের নিজস্ব দলিলভুক্ত জায়গার উপরে আমরা থাকি। সন্ত্রাসীর অভয়ারণ্য কারা কারা আছে, কারা এখানে ক্রাইম করে, আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে একটা সিজার লিস্ট চাবো। 30 জনে চাঁদা দিছে, চাঁদা দিয়ে র্যাবকে ভাড়া করে নিয়ে আসছে, আর র্যাব এই ক্রাইমের এই লোকদেরকে নিয়ে যে একটা মার্ডার কেসের আসামের মানুষে ফাইলে এমনি ঝামেলা হবে, তাহলে ঝামেলা লোক নিয়ে আপনি যখন ঢুকছেন, পাবলিক তো মনে করছে যে এরও সন্ত্রাসী, এই কোনো সোর্সও লই না, এও সন্ত্রাসী, যে আর লগ যেগুলো আসছে এগুলো সন্ত্রাসী। এগুলাকে কেন্দ্র করে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এখন এটা সাবাই দিচ্ছে কার উপরে? আলীনগরের উপরে। আলীনগর এখান থেকে আরো 2 কিলোমিটার আপনার দক্ষিণে। রোকন মেম্বার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেটা ছিন্নমূল আছে, ওইটা যেহেতু আমাদের এলাকার ভোটার, সীতাকুণ্ডুর ভোটের সুবাদে আমরা ওখানে যেতে হয়েছে, ওখানে জনগণের কাছে আমরা ভোট চাইতে গেছি, দ্যাটস ইট। জঙ্গল সলিমপুরে
কোনো একটা জায়গাতে কখনো আমি কোনো জায়গা জমি না অথবা অভ্যন্তরীণ কোনো ব্যবসার সাথে জড়িত না। কেউ কখনো বলতে পারবে না আমার কাছ থেকে কোনো জায়গা নিয়েছে অথবা আমার কাছ থেকে কোনো একটা ব্যবসা নিয়েছে। এটা ছিন্নমূল এবং আলীনগরের মধ্যে ওদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকতো, এটা অতীত হয়েছে। এটা ওখানকার মানুষদেরকে নিয়ে, তখন তৎকালীন সময়ে আওয়ামী লীগের যারা প্রতিনিধি ছিল তারা এটা করতো, হ্যান্ডেলিং করতো। আবার ওই সময় ওই আলীনগরের যে টেক কেয়ার করতো এটা সে করতো। কিন্তু পরক্ষণে দেখতেছি স্বাধীনের পরপর এটা এখানে আমাকে বারবার জড়িয়ে সে একটা প্রতিপক্ষ তৈরি করতে চায়। যদি আমার সাথে যদি কোনো জায়গা জমিনে সম্পৃক্ত থাকতো, আমার ওখানে 1 ইঞ্চি জায়গাও নেই। ওরা তো নিজেরা বলে যে ওদের সাক্ষ্য বলামূলক জায়গা জমি আছে, কিন্তু আমার তো নাই, আমার কোনো একটা ব্যবসা নেই ওখানে। আমার কাজটা হচ্ছে, যেহেতু আমি সীতাকুণ্ড যুবদলের দায়িত্বে আছি, সলিমপুর যুবদলের দায়িত্বে আছি, সেই সুবাদে রাজনৈতিক যে বিষয় যেটা আছে আমি সেটা দেখভাল করি। ওখানে আমাদের যেগুলো আছে, আমাদের প্রিয় নেতা লাইন আসলাম চৌধুরীর নেতৃত্বে অতীতে আমরা যে নির্দেশনা পেয়েছিলাম, সেই সুবাদে মানে তাদের সাথে রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক বিষয়টা আমরা হ্যান্ডেলিং করেছি। আদারওয়াইজ অন্য কোনো প্রসঙ্গতে আমার কোনো সম্পৃক্ততা নেই। একজন রিপন আজও নিখোঁজ, একজন তাহের আজও নিজের ভিটায় ফিরতে পারেননি, অনেক ইউসুফ আজও ভয়ে মুখ খুলতে চান না। অভিযোগের পৃষ্ঠে রয়েছে পাল্টা অভিযোগ, সেই সাথে পাল্লা দিয়ে চলছে যৌথ বাহিনীর অভিযান এবং পাশাপাশি চলমান রয়েছে তদন্ত, কিন্তু তারপরও বেপরোয়া অপরাধীরা। সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান আর প্রশাসনের তৎপরতায় জঙ্গল সলিমপুরের চেনা সমীকরণ কিছুটা হলেও বদলাতে শুরু করেছে। গ্রেফতার হয়েছে বেশ কিছু অপরাধী, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই শান্তি কি স্থায়ী? পাহাড়ের বুক চিরে জঙ্গল সলিমপুর আবার ফিরে পাক তার চিরচেনা রূপ। ভয়, আতঙ্ক আর শোষণের অবসান ঘটে আইনি শাসনই হোক এখানকার প্রতিটি মানুষের একমাত্র আশ্রয়স্থল, এমনটি প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, ইমেল করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।